দাম দিয়াছি মায়ের অশ্রু, বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। 1972 সালের এপ্রিল মাসের শেষ দিকে অমৃতসর থেকে প্রকাশিত নর্দার্ন এক্সপ্রেস পত্রিকায় একজন পাকিস্তানি সাংবাদিকের লেখা একটি রিপোর্ট ছাপা হয়। 28 বছর বয়সী তরুণ সাংবাদিক মেহবুব সাদিক খান জানতেন পাকিস্তানের কোনো সংবাদপত্র এই রিপোর্ট ছাপতে সাহস করবে না। তিনি প্রতিবেদনটি চিঠির মতো করে একটি খামে ভরে লাহোর অমৃতসর সীমান্তের একজন স্মাগলারের হাতে ভারতে পাঠাবার ব্যবস্থা করেন। পেশায় চোরাকারবারি হলেও নীতিবান লোকটি ঠিকই আত্মীরির একটি পোস্ট অফিস থেকে এই লেখা নর্দার্ন এক্সপ্রেস পত্রিকার ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দেয়। রিপোর্টটি ছাপা হবার 31 বছর পরে আকস্মিকভাবে আমার সাথে সাংবাদিক মেহবুব সাদিক খানের দেখা হয়ে যায়। সে প্রসঙ্গে যাবার আগে সেই প্রতিবেদনটি পড়ে দেখা যেতে পারে। এ বেঙ্গলি গার্ল হু এসকেপড ফ্রম দ্য কোয়েটা ফোর্ট, এই শিরোনামে প্রকাশিত রিপোর্ট বাংলায় অনুবাদ করলে যা দাঁড়ায় তা হুবহু তুলে ধরা হলো। আমার নাম লাবণ্য, আসল নাম জানতে চাইবেন না। তবে কোনো এক সময় রবীন্দ্রনাথের একনিষ্ঠ অনুরাগী আমার বাবা এই নামেই আমাকে ডাকতেন। এখন মনে হয় আমার নামটাও কেউ কেড়ে নিয়েছে। কোয়েটার সান্দেমান ফোর্টে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল গত বছর ডিসেম্বর মাসের শেষ দিকে। পাকিস্তান যুদ্ধে হেরে গেছে। মুক্তিযোদ্ধাদের উপর্যুপরি আক্রমণে পাকিস্তানের সেনাবাহিনী এমনিতেই দিশেহারা হয়ে পড়েছিল। ডিসেম্বরের 16 তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করার মধ্য দিয়ে ভারতের সাথে 13 দিনের যুদ্ধ শেষ। নীরব অথচ আতঙ্কে ভরা রাওয়ালপিন্ডি শহরে তখনও মনে হয় ব্ল্যাক আউট চলছে। আর এই অন্ধকারের ভেতরে পরাজিত পাকিস্তানিরা বাঙালিদের উপর প্রতিশোধ নেবার জন্যে পাগলা কুকুরের মতো হুন্নে হয়ে ছুটে বেড়াচ্ছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তখন আমার চোখে ক্রমাগতভাবে ভেসে আসছে গত কয়েক মাসের বিভীষিকা। মাত্র 11 মাস আগে ফেব্রুয়ারির 24 তারিখে বাবার সরকারি চাকরির সুবাদে চলে এসেছিলাম রাওয়ালপিন্ডিতে। তারিখটা খুব ভালো করে মনে আছে, তার কারণ আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইতে গাইতে আমি 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গিয়েছিলাম বন্ধুদের সাথে। আবার কবে দেশে ফিরতে পারবো বলা যায় না, তাই বাবা মাও ভোরবেলা শহীদ মিনারে যেতে মানা করেননি। দুদিন পরেই পিআইয়ের ফ্লাইটে 2500 মাইল পথ পাড়ি দিয়ে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডি অর্থাৎ পাকিস্তানে আসা। আমার নিরীহ নির্বিরোধ বাবা 47 বছর বয়সে ডেপুটি সেক্রেটারি হিসেবে পদোন্নতি পেয়ে রাওয়ালপিন্ডিতে এসে কাজে যোগ দিয়েছিলেন। অথচ তার জুনিয়র পাঞ্জাবি সিন্ধি কর্মকর্তাদের কেউ কেউ অনেক আগেই জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছেন। এসব নিয়ে তার কোনো আক্ষেপ ছিল বলে মনে হয়নি। পশ্চিম পাকিস্তানে আসার ঠিক 1 মাস পরেই দেশের স্বাধীনতা ঘোষণার কথা শুনে শুরুতে বাবা ভেবেছিলেন
এ সময়ে পাকিস্তানে চলে এসে হয়তো ভালোই হয়েছে, যুদ্ধের ডামাডোল এড়িয়ে নিরাপদে থাকা যাবে। কিন্তু পশ্চিম পাকিস্তানে বাঙালির নিরাপত্তা যে কতটা ভঙ্গুর তা বুঝতে আমাদের দেরি হয়নি। এপ্রিলে বাংলাদেশের প্রবাসী সরকার গঠনের খবর তো পাকিস্তানিদের কাছে অজানা ছিল না। তখন থেকেই বাঙালিদের সন্দেহের চোখে দেখা শুরু হলো। কেন্দ্রীয় সরকারের মাঝারি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের আবাসিক এলাকা রাওয়ালপিন্ডির সিভিল লাইন কোয়ার্টারে পাঞ্জাবি, সিন্ধি এবং বালুচ বাঙালি মিলিয়ে বসবাসের ক্ষেত্রে কোনো সমস্যা এতদিন ছিল না। কিন্তু পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধ পুরো আবাসিক এলাকার পরিবেশ পাল্টে দিয়েছিল। বাবা একদিন এসে বললেন, অফিসে আজকাল সাবঅর্ডিনেটরাও বাঁকা চোখে তাকায়, সম্মান দিয়ে কথা বলে না। আমার এইচএসসি পরীক্ষার রেজাল্টের পরে 6 মাস পার হয়ে গেছে। ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা সাহিত্যে অনার্সে ভর্তি হব। ঢাকায় আবাসিক হলে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারতাম, কিন্তু মা আমাকে কাছছাড়া করতে চাননি। আমি মামাদের বাসাতেও থাকতে পারতাম, কিন্তু বাবার সেটা পছন্দ নয়। তিনি বলেছিলেন ইসলামাবাদের কায়েদে আজম ইউনিভার্সিটিতে ভর্তি করে দেবেন। কিন্তু পড়াশোনা দূরে থাক, রাওয়ালপিন্ডি চলে আসার পর থেকে অবস্থার দ্রুত অবনতি হয়েছে, প্রতিকূলতা বেড়েই চলেছে। মে মাসে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা সীমা থেকে হিট অ্যান্ড রানের তীব্রতা এবং বিস্তৃতি বাড়ে। এদিকে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন যত বাড়তে থাকে, সিভিল লাইন কোয়ার্টারে প্রতিবেশীরা ততই অসহিষ্ণু হয়ে উঠেছিলেন। মা একদিন বললেন, দেখেছিস সামিনা, নাইমার মা আজকাল আমাদের সাথে কথা বলে না। আমরা গোপনে রেডিওতে বিবিসি বাংলা শুনতাম। জুন জুলাই মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছিল প্রতিরোধ যুদ্ধ। সিভিল লাইনের আশেপাশের বাজার আর পরিচিত দোকানগুলোও নিরাপদ মনে হচ্ছিল না। একদিন চাল, চিনি, চায়ের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে কাছাকাছি মনপসন্দ স্টোর নামের একটি দোকানে গিয়েছিলাম। ফিরে এলাম একরাশ ভীতি আর হতাশা নিয়ে। দোকানি লোকটা আমাকে শুনিয়ে শুনিয়ে অন্যদের বলছিল, ইয়ে বাঙালি লোক সব গদ্দার হ্যায়। বাবা শুনে বললেন, কাছাকাছি কোনো দোকানে যেও না, একটু দূরে যেও, আর রাস্তাঘাটে কথাবার্তা না বলাই ভালো। আগস্ট মাসে অবরুদ্ধ বাংলাদেশের ভেতরেই গেরিলারা তাদের আক্রমণের ব্যাপ্তি বাড়িয়ে দিয়েছিল। বাবা একদিন অফিস থেকে ফিরে বললেন, চাকরিটা বোধহয় আর থাকবে না, এখন প্রাণে বাঁচতে পারলে হয়। অফিসের একজন সহকর্মী মুখ ফুটে বলেই ফেলেছেন, কাউসার সাব, তুম তো পাকিস্তান কো তোড়না চাহতে হো। সেপ্টেম্বরে মুক্তিযুদ্ধ আন্তর্জাতিক স্বীকৃতি পাবার পরে বাঙালিদের প্রতি ঘৃণা, বিদ্বেষ আরও এক দফা বেড়েছে বলে মনে হলো। গ্রেসি লাইন বা লালকুর্তি এলাকায় সামরিক বাহিনীর যেসব বাঙালি অফিসারদের বাড়িতে আসা যাওয়া ছিল তা বন্ধ হয়ে গেল। দেশ থেকেও কোনো খবর আসে না। মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একদিন ফার্মেসিতে ওষুধ কিনতে উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে বাসায় ফিরে এলেন। ফার্মাসিস্ট ছেলেটা বলেছে, শেখ মুজিব আপকা লিডার হয় না, উসকো সাজা মৌত হোনা চাহিয়ে। অক্টোবর মাসে রেডিওর খবরে জানলাম, ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি শেষ। গেরিলা যোদ্ধারা দেশের ভেতরে পাকিস্তানিদের নাস্তানাবুদ করে ফেলেছে। বাবা এরই মধ্যে চাকরি থেকে বরখাস্ত হয়ে গেলেন। সুযোগ বুঝে আফগান কিংবা ভারতের সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যাবার কথা ভাবছিলেন, কিন্তু ব্যাংকে সঞ্চিত কয়েক হাজার টাকা তুলতে গিয়ে বড় রকমের ধাক্কা খেয়ে ফিরে এসেছেন। বাঙালিরা একসাথে 500 টাকার বেশি তুলতে পারবে না। সারা মাসে তোলা যাবে সর্বোচ্চ 1000 টাকা। এই সামান্য টাকা নিয়ে দূরের পথ পাড়ি দেওয়া সম্ভব নয়। নভেম্বর মাসে মনে হচ্ছিল যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। মা বাবার দুর্ভাবনা দ্রুত আতঙ্কে পরিণত হলো। কথা বলার, পরামর্শ করার বা সাহস দেবার কেউ নেই। ডিসেম্বরের শুরুতে পূর্বাঞ্চলে বাংলাদেশের সীমান্তে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তানিরা যখন পিছু হটছে, তখন পশ্চিম অঞ্চলে শুরু হয়ে গিয়েছে বাঙালি নির্যাতন, নিপীড়ন ও নির্মূল করার সুপরিকল্পিত অভিযান। রাওয়ালপিন্ডি শহর যেন টকবক করে ফুটছে, সর্বত্র যুদ্ধের উত্তেজনা। শীতের কুয়াশা ঘেরা এক রাতে বাবাকে যেদিন ধরে নিয়ে গেল পাকিস্তানি মিলিশিয়া বাহিনীর সদস্যরা, তার 3 দিন পরেই আরও একবার এসে তারা ঢুকে পড়ল আমাদের কোয়ার্টারে। বাবা নেই, মা অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমাকে কয়েকজন মিলে টেনে হিঁচড়ে তুলে ফেলল একটা ট্রাকে। আগে থেকে এলোমেলোভাবে ট্রাকে বসেছিলেন কয়েকজন নারী। কারো মুখ রক্তাক্ত, কারো কামিজ ছেঁড়া, কারো ওড়না খসে পড়েছে। আমি চিৎকার করে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু উদ্ধত রাইফেলের নলের খোঁচার সাথে হিস হিস করে ওঠে এক সেপাই, চিল্লাও মাত।
इधर तुम्हारा आवाज़ सुनने वाला कोई नहीं। ওড়না, শাড়ির আঁচল, মাফলার, এমনকি পাকিস্তানের একটি পতাকা ছিঁড়ে আমাদের চোখ বেঁধে ফেলা হয়েছিল। ঘণ্টা পর ঘণ্টা ট্রাক চলল। আমরা কোথায় যাচ্ছি জানি না। যখন চোখের বাঁধন খোলা হলো, শেষ বিকেলের ঘোলাটে আলোয় দেখলাম আমরা এক অচেনা দুর্গে। চারদিকে উঁচু দেয়াল, লোহার ফটক, ভেতরে উচ্ছৃঙ্খল উদ্ধত প্রহরীদের কোলাহল। তাদের কেউ রীতিমতো মাতাল, কেউ আমাদের নাম জিজ্ঞেস করল না। আমরা হয়ে গেলাম শুধু একটি শরীর, হেরে যাওয়া একদল বাঙালি নারী। জানালাবিহীন প্রায় অন্ধকার কয়েকটি ঘরে ৫-৭ জন করে মেয়েকে ঢুকিয়ে দিয়ে চলে যাবার সময় সেপাইদের একজন খ্যাঁক খ্যাঁক করে হেসে বলল, हाँ शाम को फिर मिलेंगे, उससे पहले तुम्हारा खाना इधर ही मिल जाएगा। স্যাঁতসেঁতে মেঝেতে পেতে রাখা সারি সারি ম্যাট্রেসের একটাতে শরীর ছেড়ে দিয়ে মনে হয়েছিল ঘুমিয়ে পড়ব। কিন্তু রাজ্যের ক্লান্তি সত্ত্বেও ঘুম আসেনি। সেই রাতেই প্রথমবারের মতো ওরা অন্তত ৩ জন আমাদের ঘরে ঢুকেছিল। আমি চিৎকার করতে চেয়েও করিনি, কারণ জানতাম চিৎকারে কোনো কিছুই বদলাবে না। আমার পাশের ম্যাট্রেসে পড়ে থাকা মেয়েটি বারবার বলছিল, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ওদের একজন হেসে উঠেছিল। মৃত্যু আমাদের জন্যে তখন কাঙ্ক্ষিত উপহার, কিন্তু তারা তো আমাদের কোনো উপহার দিতে আসেনি। প্রতি রাতে নতুন নতুন একজন আসত। প্রতিবারেই মনে হতো এই বিধ্বস্ত দেহ নিয়ে আর কখনোই উঠে দাঁড়াতে পারবো না। প্রতিবারই মন ভেঙে চুরমার হয়ে যেত। এক সময় আমি আমার শরীরকে আর চিনতে পারতাম না, যেন এ শরীর আমার নয়। কিছু দেখতে চাইতাম না বলে আমি চোখ বন্ধ রাখতাম, কিছু শুনতে চাইতাম না বলে কান বন্ধ রাখার চেষ্টা করতাম। কিন্তু নিষ্ঠুরতার সকল সীমা ছাড়িয়ে অন্ধকারও যেন দৃশ্যমান বিভীষিকা হয়ে উঠত। নৈশব্দের ভেতর থেকে কানে ভেসে আসত কুৎসিত গালাগাল আর অশ্লীল চিৎকারের ধ্বনি। দিনের বেলায় আমরা একটা কোণে গাদাগাদি করে বসতাম। নাসিমার গায়ে জ্বর, নূরজাহানের ক্ষতবিক্ষত শরীর থেকে রক্ত ঝরত। তবু আমাদের বাঁচিয়ে রাখা হয়েছিল, হয়তো অন্য কোনো দেশে পাচার করার জন্য, অথবা আরও নতুন নির্যাতনের জন্য। মাঝে মাঝে 1-2 মেয়ে এই অসহনীয় জীবনের ভার বইতে না পেরে মরে যেত। না, এখানে স্বেচ্ছা মৃত্যুর কোনো সুযোগ ছিল না। এমনিতেই কারো মৃত্যু হলে সেপাইরা লাশ টেনে নিয়ে চলে যেত। আমরা তাকিয়ে থাকতাম নির্বিকার হয়ে। ততদিনে আমাদের হৃদয়ের অনুভূতি, বিবেকের বিচার বুদ্ধি এবং কান্নার শক্তি সবই যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। অবাক ব্যাপার, দুর্গের ভেতরে দুর্বিসহ বন্দি জীবনেও কোনো কোনো মেয়ে গান ধরত, খুব আস্তে, শোনাই যায় না এমন স্বরগ্রামে। হয়তো রবীন্দ্রনাথের গান কিংবা পরিচিত কোনো লোকসঙ্গীত। কারো কারো ঠোঁটে রাত দিন শোনা যেত কোরআনের আয়াত। এই সব সুর, এই কোরআন তেলাওয়াত শুনলে মনে করতাম আমরা এখনো মানুষ। কিন্তু সেনাবাহিনীর সেপাই বা প্রহরীদের কেউ ঢুকে পড়লেই আবার সব চুপচাপ। কেবল শোনা যেত বুক ভাঙা দীর্ঘশ্বাস আর গোঙানির মতো চাপা কান্না। যদিও আমাদের দিন তারিখের হিসাব ঠিক ছিল না, তবুও মনে হয় মার্চের শেষ দিকে, 25 কিংবা 26 তারিখ। সেই রাতে সিপাহী, প্রহরীরা, এমনকি অনেক অফিসারও ভীষণ উচ্ছৃঙ্খল হয়ে উঠেছিল। তারা ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবের মৃত্যু কামনা করে স্লোগান দিতে থাকে। আগামী যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত করতে একজন সামরিক কর্মকর্তা কাঠের একটি প্যাকিং বক্সের উপর দাঁড়িয়ে ভাষণ দিতে শুরু করে। মুজাহিদো, आगे बढ़ते रहो, इंदिरा गांधी का काफिर फौज का टांग तोड़ दो, उसको हटा दो और दिल्ली हमारे कब्जे में ले लो। এই ভাষণকে কেন্দ্র করেই সম্ভবত নিজেদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। একজন চিৎকার করে বলতে থাকে, इंदिरा जी नहीं, शेख साहब भी नहीं, पाकिस्तान का ऐसा हालत का जिम्मेदार सिर्फ साले भुट्टो और ইয়াহিয়া। ভয়ঙ্কর বিশৃঙ্খলার মাঝে প্রহরীদের একজন ফটকের চাবি টেবিলে ফেলে কোথায় যেন ছুটে যায়। আমি জানি না কিভাবে আমার ভিতরে সাহস সঞ্চারিত হলো।
হয়তো আমি তখন মৃত্যু ভয়কে তুচ্ছ করে এই জাহান্নাম থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। চুপি চুপি এগিয়ে চাবিটা হাতে তুলে নিলাম। চারপাশে খেয়াল করার মতো কেউ ছিল না। ফটক খুলে ছোট্ট এক চিলতে মাঠ পেরিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। পায়ে রক্ত ঝরছিল, গায়ে ক্ষত, কিন্তু আমি থামিনি। তবে আমার কানে বাজছিল পেছনের মেয়েদের কান্না। ওরা যেন বলছিল, লাবণ্য, তুই তো পালিয়ে বাঁচলি, আমরা যে এই নরকেই পড়ে রইলাম বোন। আমার বুক ভেঙে যাচ্ছিল। কোথায় যাচ্ছি আমি জানতাম না, কিন্তু বাঁচার তাগিদ আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। শীতের রাত, রাস্তা শূন্য, আকাশে কালো মেঘ, ছোপ ছোপ আলো আধারে আমি দেয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকি। বুকের ভেতর হৃৎপিণ্ড প্রতি মুহূর্তে ধক ধক করে বাজছে, যেন প্রতিটি হৃদস্পন্দন পাকিস্তানি সৈন্যদের কানে পৌঁছে যাবে। চোখ দুটো কোটরে বসে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে, কিন্তু এখন ভয়ে জড়সড় হয়ে থাকার বা ক্লান্তিতে গড়িয়ে পড়ার সুযোগ নেই। সান্দেমান ফোর্ট থেকে পালিয়ে আসতে পেরেছি, এটাই অসম্ভব বলে মনে হচ্ছে। যদি ধরা পড়ে যাই, জীবিত থাকার কোনো সম্ভাবনা থাকবে না। দূরে কোথাও একটা আলো, হয়তো কোনো গ্রাম। আমি ছুটলাম সেই আলোর দিকে, কিন্তু যতটা কাছে মনে করেছিলাম সেই আলোর উৎস আসলে অনেক দূরে। হাঁটতে হাঁটতে পা যখন আর চলতে চায় না, সেই সময় গ্রামে ঢুকে প্রথম বাড়ির সামনে দাঁড়ালাম। দরজা খুলে দিলেন এক বৃদ্ধা। আমি ফিস ফিস করে বললাম, পানি, একটু পানি। আমার বিধ্বস্ত শরীর, ময়লা ছেঁড়া কাপড়ে দেখে তিনি কি বুঝেছিলেন জানি না, তবে তিনি মুহূর্তেই কিছু না বলে দরজা বন্ধ করে দিলেন। আমি কি স্বপ্ন দেখছিলাম জানি না, তবে আবার আমি হাঁটতে থাকলাম। মনে হচ্ছিল আমার মুখের সামনে প্রতিটি দরজা বন্ধ হয়ে যাচ্ছে। সমাজের চোখে আমি হয়তো আর মানুষ নই। আমার বুকের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল, তুমি আর ঘরে ফিরতে পারবে না। হাঁটতে হাঁটতেই গ্রামের শেষ প্রান্তে একটা খোলা মাঠে এসে পড়লাম। ভোরের আকাশে সম্ভবত চাঁদ উঠেছিল, কিন্তু সেই চাঁদের আলো আমার কানে পৌঁছায়নি। কুয়াশার অস্পষ্টতার ভেতরে দেখতে পাচ্ছিলাম আমি আবার দুর্গের বন্দিশালায় ফিরে গেছি। মেয়েদের চিৎকার, প্রার্থনা, প্রহরীদের অশ্লীল গালাগাল, চাবুকের শব্দ সব শুনতে পাচ্ছি। আমি কানে হাত চাপা দিলাম, কিন্তু সেই শব্দ থামতে চায় না। আমার মনে হচ্ছিল আমি একটা হ্যালুসিনেশনের ভেতরে দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছিলাম ঢাকায় মা আমাদের সিদ্ধেশ্বরীর বাড়ির বারান্দায় বসে আছেন। আমি ছুটে যাচ্ছি তার দিকে, কিন্তু মা মুখ ফিরিয়ে নিয়েছেন। বাবা বলছেন, তুই আর আমাদের নাম নষ্ট করিস না। মামার হাতে কয়েকটা পাথর এক একটা করে আমার দিকে ছুঁড়ে মারছেন। আমি ভীষণভাবে কেঁপে উঠলাম। একটা প্রবল ঝাঁকুনি দিয়ে পড়ে যাবার আগের মুহূর্তে আঁকড়ে ধরলাম একটা গাছের কাণ্ড। ভোরের আলো ফুটে ওঠার আগে অনুভব করলাম শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও কোনো জনমানব নেই। হঠাৎ নিঃশব্দ নীরব মাঠের শেষ প্রান্ত থেকে নুপুরের শব্দের মতো ঝুমঝুম করে কিছু একটা এগিয়ে আসতে থাকে। অনেক কষ্টে পেছনে ফিরে চোখ মেলে তাকালাম। না, এবারে আর কোনো স্বপ্ন নয়, সত্যিই একটা ছোট্ট মেয়ে কাঁখে কলস নিয়ে এগিয়ে আসছে। 7-8 বছর বয়সের মেয়েটি হয়তো কাছেই কোনো ঝর্ণায় কলসি ভরতে গিয়েছিল। সে কোনো কথা না বলেই
আমার মুখের কাছে কলসিটা কাত করে ধরল। শিশুটির চোখে কোনো ঘৃণা নেই, আছে শুধু সামান্য কৌতূহল আর সীমাহীন মমতা। ওর দৃষ্টিতেই আমি তাৎক্ষণিকভাবে বুঝে গেলাম এই পৃথিবীতে এখনো সব কিছু শেষ হয়ে যায়নি। আমি আকাশের দিকে তাকালাম। কোয়েটার অচেনা আকাশ, অথচ বিশাল তার ব্যাপ্তি। মনে হলো পূর্ব দিকে সূর্যোদয়ের কাছাকাছি এই আকাশের নিচে কোথাও আমার দেশ আছে। সে দেশ আমাকে গ্রহণ করবে কিনা জানি না, কিন্তু সে দেশের জন্যেই আমরা আমাদের সবটুকু দিয়ে স্বাধীনতার মূল্য পরিশোধ করে যাচ্ছি। কোয়েটার সান্দেমান দুর্গের ভেতরে যারা পড়ে রইল, তাদের কান্না তখনও আমার শরীরের ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। আমি শুধু জানি আমি বেঁচে আছি, এবং আমার বেঁচে থাকা মানেই ইতিহাসের একটি অধ্যায়ের সাথে যুক্ত হয়ে থাকা। আমার যুদ্ধ শেষ হয়নি, আমাকে কথা বলতেই হবে। আমি যদি নীরব থাকি, তবে ইতিহাসের একটা অলিখিত অধ্যায় চিরকাল অন্ধকারেই থেকে যাবে। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক্সপিরিয়েন্স অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন শিরোনামে একটি সেমিনার কাম ওয়ার্কশপে 2003 সালে মেহবুব সাদিক খানের সাথে আমার দেখা হয়েছিল। সারা দুনিয়া থেকে 55 জন সাংবাদিক, টেলিভিশন নিউজ রিপোর্টার এবং মিডিয়া ব্যক্তিত্ব সেই সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছিলেন। পাকিস্তানি হিসাবে প্রথম থেকেই আমি মেহবুব সাদিক খানকে এড়াতে চাইলেও আমার পরিচয় জেনেই তিনি আমার সাথে কথা বলতে চেয়েছিলেন। 31 বছর আগের সেই তরুণ সাংবাদিকের বয়স তখন 60 ছুঁই ছুঁই। তবে কথাবার্তায়, যুক্তিতর্কে এবং চলাফেরায় তিনি ঈর্ষণীয়ভাবে তরুণ। 10 দিনের কেপটাউন অবস্থানের 7ম দিনে রিভারভিউ ক্লাবের ক্যাফেটেরিয়ায় বসে মেহবুব সাদিক খান আমাকে লাবণ্য ও তার সাক্ষাৎকার গ্রহণের গল্প বলেছিলেন। তিনি যখন তার ফাইল থেকে অনেক পুরনো একটি পত্রিকার পৃষ্ঠার ফটোকপি আমার হাতে দিলেন, ততক্ষণে আমাদের সামনে থাকা কাপের কফি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বুঝেছিলাম এটি নর্দার্ন এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত সেই ইন্টারভিউ। এক নজর দেখে জিজ্ঞেস করলাম, রিপোর্টের সাথে কোনো ছবি নেই কেন? মেহবুব বললেন, যদিও আমার সাথে একটা ইয়াশিকা বক্স ক্যামেরা ছিল, ছবিও তুলেছিলাম কয়েকটা, কিন্তু মেয়েটি চায়নি তার ছবি কোথাও ছাপা হোক। এরপরে আমার প্রশ্ন ছিল, পাকিস্তানের মতো দেশে থেকে ভারতের পত্রিকায় নিজের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে যায় এমন একটা রিপোর্ট করার পরে আপনার কোনো সমস্যা হয়নি? এবারে হেসে বললেন, পত্রিকায় রিপোর্টারের নাম ছাপা হয়েছিল মেহবুব রাজা। কেউ কেউ সন্দেহ করলেও তথ্য প্রমাণের অভাবে তারা কিছুই করতে পারেনি। একটু থেমে আবার বললেন, আপনাকে আরেকটা কথা বলা দরকার। আমার বাবা কর্নেল থাকাকালীন পাকিস্তানের সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়েছিলেন। তার আরও উপরে ওঠার সম্ভাবনা ছিল, কিন্তু তিনি বাহিনীর অনেক অন্যায় সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। কেপটাউন থেকে ফিরে আসার দিনে মেহবুব সাদিক খান বলেছিলেন, মেয়েটা শেষ পর্যন্ত দেশে তার স্বজনদের কাছে ফিরে যেতে পেরেছিল কিনা জানি না, সম্ভব হলে আপনি একটু খোঁজ করে দেখবেন। আমি কথা দিয়েছিলাম খোঁজ নিতে চেষ্টা করব, কিন্তু প্রকৃত নাম পরিচয় না থাকায় 31 বছর পরে অনুসন্ধান করে খুব বেশি দূর এগোনো সম্ভব হয়নি। একটা কথা আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছিলাম, প্রবীণ সাংবাদিক মেহবুব সাদিক খান দীর্ঘদিন পরেও তার 28 বছর বয়সে দেখা বাঙালি কিশোরী লাবণ্যকে ভুলতে পারেননি। রোদন ও আগুনের অক্ষর
কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল, যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।